নমস্কার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার কার্যকালের মেয়াদ ইতিমধ্যেই 1 বছর অতিক্রান্ত করেছেন। সম্প্রতি নেপালে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যে দেশটির বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি, যেটা তিনি পেরেছেন সেটা হচ্ছে তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করেছেন যে নেপালে 3 বছরের মধ্যে জাতীয় নির্বাচন সুসম্পন্ন হবে। আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, 1 বছর অতিক্রান্ত হলেও এখনও তিনি প্রকৃতপক্ষে নির্বাচনের কোনো রোডম্যাপ বা কোনো দিশা দেখাতে পারেননি রাজনৈতিক দলগুলিকে। তিনি যে গদিতে দীর্ঘকাল থাকতে চাইবেন সেটা প্রথম দিকে মোটামুটি একটা বোঝা গেছিল এবং সেটাই সত্য বলে প্রতীয়মান হচ্ছে। বাংলাদেশের যে বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ ইতিমধ্যেই যে দলটিকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং তার যে বিভিন্ন যে গণসংগঠন, বিভিন্ন উইংসগুলি, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, কিষাণ লীগ, মহিলা আওয়ামী লীগ, যে শাখা সংগঠনগুলি আছে সব সংগঠনকেই নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং বাংলাদেশের নির্বাচন কমিশন যে আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশন সেটা বাতিল করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ নামক যে দলটি আছে, যার সঙ্গে বাংলাদেশের মাটির সম্পর্ক, যার সঙ্গে বাংলাদেশের জলবায়ুর সম্পর্ক, যার সঙ্গে বাংলাদেশের জনগণের হৃদয়ের সম্পর্ক এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, যে দলটির সঙ্গে 71-এর মুক্তিযুদ্ধের যে আবেগ অনুভূতি জড়িয়ে আছে, এহেন দলকে নিষিদ্ধ ঘোষণা করে এবং নির্বাচনের বাইরে রেখে নির্বাচন আদৌ সুসম্পন্ন করা যাবে কি না, এটা হচ্ছে একটি প্রশ্ন। আর আরেকটি প্রশ্ন হচ্ছে, ধরে নিলাম যে মোহাম্মদ ইউনূসের সরকার আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় নির্বাচন সম্পন্ন করেছে, সেক্ষেত্রে এই যে নির্বাচনের বৈধতা এবং তার গ্রহণযোগ্যতা কতটা হবে সেটা যথেষ্ট সন্দেহ আছে। কেননা এখানে একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগের সঙ্গে আমাদের যে ভারতবর্ষের যে একটা সম্পর্ক, সেটা সেই 71-এর মুক্তিযুদ্ধের সময় থেকে অদ্যাবধি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সে ধরনের সুসম্পর্ক ভারতের নেই। এখন আওয়ামী লীগকে যদি বাইরে রেখে যদি নির্বাচন সম্পন্ন করে, সেটা বাংলাদেশের যে বৃহৎ প্রতিবেশী, যার ওপর বাংলাদেশ নির্ভরশীল, সেই 1947 সালে স্বাধীনতার পর থেকেই বলা যায় এবং 1971 সালের পরে তো বটেই, ভারত সেটাকে সেই নির্বাচনকে স্বীকৃতি দেবে কি না, এটা একটা প্রশ্ন। এখন অনেকে বলতে পারে, বাংলাদেশের বুদ্ধিজীবী অনেকে বলতে পারে যে বাংলাদেশের নির্বাচনকে ভারত সরকার স্বীকৃতি দেওয়া না দেওয়ার কোনো ব্যাপার এখানে নেই। তাহলে ধরে নেওয়া হবে যে, এবং ইতিমধ্যেই সেটা শোনা যাচ্ছে যে বাংলাদেশ ভারতের শত্রু রাষ্ট্রের তালিকায় ঢুকে যাচ্ছে। বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার 1 বছরে যেসব কর্মকাণ্ড করেছে এবং ভারত বিরোধী যে জিগির বাংলাদেশে তুলেছে,
তার জন্য ক্রমশ বাংলাদেশের যে ভারত বাংলাদেশকে যে সুযোগ সুবিধাগুলি দিয়েছিল বিভিন্ন চুক্তির মাধ্যমে, সেই 1971-এর পর থেকে অদ্যাবধি, এবং বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, তখন অনেকগুলি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বিশেষ করে জল বন্টন চুক্তি, তারপরে বাংলাদেশে বিদ্যুতায়ন, বাংলাদেশের কৃষির উন্নয়ন, বাংলাদেশের বস্ত্রশিল্পের জন্য কাঁচামাল এবং আমদানি রপ্তানির জন্য স্থলবন্দর খুলে দেওয়া ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের চুক্তি হয়েছিল। সেটা অন্য একটা আলোচনাতে সেটা আলোচনা করা যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে, এখন ভারত ইতিমধ্যে অনেকগুলি সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে বাংলাদেশকে, এবং অদূর ভবিষ্যতে আরও অনেক কিছু বন্ধ হতে যাচ্ছে, সেটা শোনা যাচ্ছে। তো ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন কিছুতেই সম্ভব না, সেটা একজন পাগলও ভালো করে বুঝবে। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী ব্যক্তি, সেটা বুঝতে পারছেন না। উচ্ছৃঙ্খল ছাত্র সমাজের কথায় তিনি উঠছেন এবং তাদের কথায় নাচছেন, এবং তাদের দাবির ভিত্তিতেই আওয়ামী লীগকেও তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। তো ভারত যদি সেই নির্বাচনকে স্বীকৃতি না দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের যে এখন যে বিপদের মধ্যে আছে, সেই বিপদের মাত্রা আরও অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহলে যদি আসি আমরা, আন্তর্জাতিক যে প্ল্যাটফর্ম রাষ্ট্রসংঘ, সেটাকে স্বীকৃতি দেবে কিনা, সেটাও একটা প্রশ্ন। মনে করা হচ্ছে, যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাংলাদেশ সরকার করে, তাহলে রাষ্ট্রসংঘ এটাতে স্বীকৃতি দেবে না বলে মনে হচ্ছে, এবং রাষ্ট্রসংঘের স্বীকৃতি ছাড়া এবং ভারতের স্বীকৃতি ছাড়া সেই নির্বাচন আদৌ বৈধ হবে না। এখানে একটা ব্যাপার, যদি ধরে নিলাম আওয়ামী লীগ ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন সম্পন্ন করেছেন, তাহলে মোটামুটিভাবে যে সমীক্ষার যে আভাস পাওয়া যাচ্ছে, আওয়ামী লীগের পরে বাংলাদেশের যে বৃহত্তম দল, সেটা হচ্ছে বিএনপি। হয়তোবা বিএনপি ক্ষমতায় আসতে পারে। এখন বিএনপির সঙ্গে ভারতের যে সম্পর্কের যে ইতিহাস, সেটা খুব ভালো দিক বহন করে আনে না। কেননা বিএনপির সময় ভারতের যে উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার, সেই 7 সিস্টারের যে জঙ্গি তৎপরতা, সেই জঙ্গি তৎপরতা খুব বৃদ্ধি পেয়েছিল, এবং ভারত সরকার সেটা বাংলাদেশ সরকারের কাছে বিভিন্নভাবে প্রতিবাদ করেছে, বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা প্রতিবাদ করেছে। বিশেষ করে বাংলাদেশের যে চট্টগ্রাম, সেই চট্টগ্রামে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং ট্রেনিং সেন্টার ছিল, এবং সেখান থেকে ভারতে এসে হামলা হুজ্জতি করে সন্ত্রাসী কার্যকলাপ করে আবার দেশে ফিরে যেত। সেফ করিডোর ছিল একটা বাংলাদেশ, যেটা হয়েছিল বিএনপির আমলে। কিন্তু আওয়ামী লীগ সরকার যখন, শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশের ক্ষমতাতে আসীন হয়েছিল, এবং বিগত প্রায় 16-17 বছর শেখ হাসিনা সরকার ছিল, ভারতের 7 সিস্টার এবং উত্তর পূর্বাঞ্চলে কিন্তু জঙ্গি তৎপরতা নির্মূল হয়ে গেছিল। সুতরাং এটার প্রতিদানও তো ভারত মনে রাখছে, এবং ভারত তার কৃতজ্ঞতা প্রকাশ করছে। ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলি আছে, এর মধ্যে মূলত যে প্রধান চুক্তি, সেটা হচ্ছে জল বন্টন চুক্তি। এবং এটা একটা চুক্তি, যে জল নিয়ে যে বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছিল, বিশেষ করে গঙ্গার জল বন্টন, সেই চুক্তি খুব সম্ভবত এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে তার মেয়াদ। এবং ভারত সরকার ঘোষণা করে দিয়েছে যে গঙ্গার জল বন্টন চুক্তি আর সেটা নবীকরণ করবে না ভারত সরকার। তাহলে বাংলাদেশে কি কি ক্ষতি হতে পারে, এখন থেকে হিসাব নিকেশ করা দরকার। কেননা অথর্ব প্রশাসন
এবং অনভিজ্ঞ যেই প্রধান উপদেষ্টা, তিনি কিছুতেই উপলব্ধি করতে পারছেন না কী পরিমাণ ক্ষতি বাংলাদেশের হচ্ছে এবং বাংলাদেশের যে ইকোনমিক গ্রোথ সেটাই এক বছরে হু হু করে নেমে যাচ্ছে। পার ক্যাপিটা ইনকামও অনেক কমে গেছে বাংলাদেশের যে উদীয়মান যে বস্ত্রশিল্প, সেই বস্ত্রশিল্পের যে কাঁচামাল তার 80% ইন্ডিয়া থেকে যায় এবং সেই কাঁচামালের যোগান যদি সঠিকভাবে না যায় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের যে সম্ভাবনাময় একটা শিল্প, উদীয়মান একটা শিল্প, বিশেষ করে এর দ্বারা বাংলাদেশ প্রচুর বিদেশি মুদ্রা অর্জন করে, সেই শিল্পটাও প্রায় ধ্বংসের মুখে পড়েছে। তো এমত অবস্থায় বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সেটা নির্বাচনের জন্য কতটা অনুকূল সেটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের মুখ থেকে শোনা যাচ্ছে। এবং যে একাত্তরকে অস্বীকার করা মানে একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বাংলাদেশে। যে স্বৈরাচারী যে হানাদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনীকে উৎখাত করেছিল মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারত সরকারের সহযোগিতায়, ইস্টার্ন কমান্ড যেভাবে অপারেশনগুলি সংগঠিত করেছিল এবং হানাদারদেরকে সেখান থেকে বিতাড়িত করতে পেরেছিল এবং বাংলাদেশকে সেই পাকিস্তানের কবজা থেকে মুক্ত করে স্বাধীন একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা করতে পেরেছিল, সেটা কিন্তু এখন পুরোপুরি অস্বীকার করা হচ্ছে। এবং সারা বাংলাদেশে যে মৌলবাদী, জামাত, মোল্লা এবং রাজাকারদের অবাধ বিচরণ, সেই বিচরণের ফলে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ, যে ধর্মনিরপেক্ষতার যে একটা বাতাবরণ সৃষ্টি হয়েছিল বিগত সরকারের আমলে, বিশেষ করে শেখ হাসিনা সরকারের আমলে, সেগুলি কিন্তু সমূলে বিনষ্ট হচ্ছে। বাংলাদেশের মান মর্যাদা নষ্ট হচ্ছে, বাংলাদেশের আর্থিক অবনমন হচ্ছে, সামাজিক অস্থিরতা বিরাজ করছে, রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এমত অবস্থায় যদি নির্বাচন দিকে এগিয়ে যায় দেশ, তাহলে সেটা আদৌ বাংলাদেশবাসীর জন্য এবং সেই দক্ষিণ এশিয়ার জন্য খুব সুখকর হবে বলে মনে হচ্ছে না। নমস্কার।